অনেক হয়েছে, আর না, আর আমি ওই টুনিদের কোনো সুযোগ দিব না। এই টোনা টুনি, ঘর থেকে বের হ, বের হ বলছি। কি হয়েছে ইগল দাদা, তুমি হঠাৎ এখানে, আর তুমি এত রেগে আছো কেন? রাখবো না তো কি করব? হ্যাঁ, আজ 2 মাস হয়ে গেল, তোদের ভাড়া দেওয়ার কোনো নামই নেই। ইগল দাদা, এই মাসটা শুধু সময় দাও না গো, আমি সামনের মাসেই তোমাকে সব টাকা বুঝিয়ে দিয়ে আসবো। না না, আমি তোদের কোনো সময় দিতে পারবো না, তোরা আজকেই আমার বাড়ি ছেড়ে চলে যা। এভাবে বলছো কেন ইগল দাদা? আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় যাব? দয়া করে আমাদের একটু সময় দাও। বললাম তো, আর কোনো সুযোগ সময় আমি তোদের দিতে পারবো না। কথা না বাড়িয়ে চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর টোনাটুনি আর কোনো উপায় না পেয়ে চুপচাপ ঈগলের বাড়ি ছেড়ে চলে যায়। আর সেখান থেকে তারা নদীর ধারে গেলে সেখানে অনেক সাদা পাথর পড়ে থাকতে দেখে। টোনা, দেখো কত সাদা পাথর, আর কি সুন্দর দেখতে। আর সাদা পাথর কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। ইগল দাদা এভাবে বের না করে দিলেও পারতো। এখন যে খুব চিন্তা হচ্ছে আমার। চিন্তা তো আমারও হচ্ছে টোনা। এই শোনো টোনা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। চলো না, আমরা এই সাদা পাথর দিয়ে সুন্দর একটা সাদা বাড়ি বানাই। কিন্তু সাদা পাথরগুলো দিয়ে বাড়ি বানাতে যে অনেক সময় লাগবে, আর কষ্টও অনেক হবে। আরে ওটা কোনো ব্যাপার না, কিন্তু একবার যদি আমরা এই বাড়িটা বানাই তাহলে ভাবো বাড়িটা দেখতে কত সুন্দর হবে। কথাটা তুমি মন্দ বলনি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে কাজে লেগে পড়ি। এরপর টোনাটুনি মিলে একটি ঠেলা গাড়িতে করে অল্প অল্প করে পাথর নিয়ে বনে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তাদের ময়ূরীর সাথে দেখা হয়ে যায়। একই টোনা, এই সাদা পাথরগুলো নিয়ে কোথায় যাচ্ছিস, আর কি করবি এগুলো দিয়ে? হ্যাঁ, আমাদের থাকার জন্য একটা বাড়ি বানাবো গো ময়ূর দাদা, তাই এই সাদা পাথরগুলো দুজনে মিলে জমাচ্ছি। কি সাদা পাথর দিয়ে বাড়ি? এ আবার কেমন বাড়ি হবে গো? এই টুনি, তোরা কিভাবে বাড়ি বানাবি? তা বানালেই দেখতে পারবি। এখন আমরা গেলাম, সময় নষ্ট করা যাবে না। তুমি আমাদের বাড়ি দেখতে এসো কেমন? আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে টোনাটুনির সাদা বাড়ি অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়। আর যে কেউ সেই পথ দিয়ে যেতে ধরলে সে অর্ধেক সাদা বাড়ি দেখে অবাক হয়ে যায়। ইগল দাদা, ও ইগল দাদা, তুমি যে টুনিদের তাড়িয়ে দিয়ে আমাদের বাড়ি ভাড়া দিলে, ওরা তো দেখলাম এখন বাড়ি বানাচ্ছে। কদিন আগেই তোমাকে ভাড়ার টাকা দিতে পারলো না। আর আজ তারা কি বলছিস? কি টুনিরা বাড়ি বানাচ্ছে? এত টাকা ওরা পেলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি ঈগল দাদা। ওরা ওই নদীর ধারে সাদা পাথর এনে বাড়ি বানাচ্ছে। আর সেই বাড়ি বনের সবাই দেখে অবাক হচ্ছে, কারণ সেই বাড়ি দেখতে একদম সাদা। এমন বাড়ি এই বনে আর কারোর নেই ঈগল দাদা। কিছু একটা করতে হবে, নইলে ওদের বাড়ির কারণে আমার মূল্য কমে যাবে। আমারও তো এই বনে বড় বড় বাড়ি আছে, কই কখনো তো কেউ দেখতে আসেনি। আর 2 দিন যেতে দে, তারপর দেখ ওদের বাড়ি বানানো একেবারে ঘুচিয়ে দিব। আহ, 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 আহ। তুই যা এখন এখান থেকে। বাড়ি তো হলো, এখন শুধু সিঁড়িটা দেয়া বাকি। চলো টোনা, নদীর ধারে গিয়ে আর কিছু সাদা পাথর এনে সিঁড়িটাও দিয়ে ফেলি, তাহলে আমাদের এই সাদা বাড়ি পরিপূর্ণ হবে। তুমি ঠিক বলেছো টুনি, চলো, সিঁড়িটা দেয়া হলে আমরা এই বাড়িতে থাকতে পারবো। একথা বলে তারা কিছু পাথর আনার জন্য নদীর ধারে চলে যায়। আর তার কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে ঈগল ও ঈগলি। বাহ বাবা বাহ, এত সুন্দর সাদা বাড়ি! এ তো দেখছি পুরো বাড়িটাই সাদা পাথর দিয়ে বানানো। কালু তো ঠিক বলেছিল, এমন বাড়ি দেখলে কি কেউ চোখ ফেরাতে পারে? চুপ করো তো, আর যেই কাজের জন্য এসেছি সেটা করো। তাড়াতাড়ি এই পাথরের বাড়িটা ভাঙার চেষ্টা করো, নইলে আবার কখন যে টোনাটুনি চলে আসে। এ কথা বলেই তারা বাড়িটা ভাঙতে গেলে বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরেই টোনাটুনি সেখানে চলে আসে। কেউ আছো? আমাকে মুক্ত করো, আমাকে বের করো এই সাদা পাথরের দেয়াল থেকে। আমি যে এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। কে কে কথা বললো? সামনে এসো। কে কথা বললো এই মাত্র? টোনা, এখানে যে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে কে কথা বললো? আমার তো খুব ভয় করছে এখন। আমাকে ভয় পেও না, আসলে আমি এক পরী। তোমাদের এই সাদা পাথরের দেয়ালে আমি বন্দি। আমাকে বের করো এখান থেকে।
তোমাকে বের করতে হলে যে আমাদের এই শখের বাড়িটা ভাঙতে হবে। আর কিছুক্ষণ আগেই তো দেয়ালটা ভালো ছিল, তাহলে তুমি এখানে বন্দি হলে কি করে? না না, বাড়ি ভাঙতে হবে না, আমি তোমাদের উপায় বলে দিব। আর তোমরা যখন নদীর ধারে গিয়েছিলে তখন এই তো পেয়েছি একটা মনের মতো জিনিস। ওরে পড়ে রে, আমি তোকে এখন এই সাদা পাথরের দেয়ালে বন্দি করে রাখবো। তুই আর মুক্ত হতে পারবি না। আর ততক্ষণে আমি আমার সব মনোবাসনা পূরণ করে ফেলবো। আহ, 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 আহ। তারপরে এগুলি এসেছিল, কিন্তু আমার কণ্ঠ শুনতে পেয়ে পালিয়ে যায়। ও তাহলে এই ব্যাপার। এখন বলো তো আমরা তোমাকে কিভাবে মুক্ত করতে পারবো? তোমাকে মুক্ত না করলে যে আমরা এই বাড়িতেও থাকতে পারবো না। শোনো তবে, ওই রাক্ষসী আমার জাদুই কাঠিটা ঝুমঝুম গুহায় লুকিয়ে রেখেছে। তোমাদের শুধু ওই জাদুই কাঠিটা আনতে হবে। কিন্তু এই ঝুমঝুম গুহাটা আবার কোথায়? আমরা কিভাবে যাব ওখানে? সে পথ তুমি বলে দাও। ওই ঝুমঝুম গুহাটা অবস্থিত পরিদের নিষিদ্ধ অরণ্যের সীমানায়, কিন্তু তোমরা সেখানে খুব সহজেই যেতে পারবে। কিন্তু হ্যাঁ, তোমাদের দুটো বাধা পেরোতে হবে। কি বাধা? তাও আবার দুটো? হ্যাঁ, দুটো বাধা। বাধা দুটোর মধ্যে প্রথমে ঝিলিক ধুলোর চাকুতি পার হতে হবে, আর তারপর মায়ালতার দরজা পার হলেই তোমরা পৌঁছে যাবে ঝুমঝুম গুহায়। আচ্ছা ঠিক আছে পরি, তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি তোমার জাদুর কাঠি আনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথ যেতেই তারা চলে যায় সেই ঝিলিক ধুলোর চাকুতির সামনে। টোনা, আমার তো মনে হচ্ছে এটাই সেই ঝিলিক ধুলোর চাকুতি। এখন আমরা সামনে কিভাবে যাব? সামনে যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধুলোই ধুলো। সেটাই তো ভাবছি। আচ্ছা শোনো টুনি, চোখ বন্ধ করে এই ঝিলিক ধুলোর চাকুতির মধ্যে দিয়ে যেতে হবে। ভুলেও এর মধ্যে থাকা অবস্থায় চোখ খুলবে না। এরপর তারা দুজনেই চোখ বন্ধ করে নিমিষেই সেই ঝিলিক ধুলোর চাকুতি পার করে ফেলে। আর তারপরেই তারা পৌঁছে যায় মায়ালতার সেই দরজার সামনে। আরে এই মায়ালতার দরজা যে একা একাই খুলে গেল। তাই তো, চলো তো টোনা ভিতরে গিয়ে দেখি, হয়তো এটাই সেই ঝুমঝুম গুহার দরজা। ওই দেখো টোনা, ওই যে পরীর জাদুর কাঠি। চলো তাড়াতাড়ি ওই কাঠি নিয়ে বাড়ি ফিরে যাই। ঠিক বলেছো টুনি, এমনি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এই জায়গাটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কে রে তোরা? এত সাহস! তোরা এই ঝুমঝুম গুহায় এসেছিস, তাও আবার পরীর জাদু কাঠি নিতে? দাঁড়া, তোদের আমি এক্ষুনি গিলে খাবো। আহ, 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 আহ। টুনি, এখন আমরা কি 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 করব? টোনা, তাড়াতাড়ি ওই জাদুর কাঠি রাক্ষসীর দিকে ধরো। ওটা তো পরীর, হয়তো ওটা আমাদের রক্ষা করবে। তাড়াতাড়ি করো। এই, না না, আমি এই সাধারণ বাঘের হাতে শেষ হতে পারি না। আর তারপর টোনা সেই কাঠি নিয়ে সোজা বনে চলে আসে। তোমরা এসেছো? তোমরা আমার জাদুই কাঠি আনতে পেরেছো? হ্যাঁ পরি, আমরা আনতে পেরেছি। তাহলে আমাকে তাড়াতাড়ি মুক্ত করো, আর দেরি করো না। তোমাদের অনেক ধন্যবাদ টোনা টুনি, তোমাদের জন্য আমি মুক্ত হতে পারলাম। তোমরা না থাকলে হয়তো আমাকে সব সময় এই বাড়ির দেয়ালে বন্দি হয়ে থাকতে হতো। এটা তো আমাদের কর্তব্য ছিল, আর আমরা তোমার এই কাঠিটা দিয়ে ওই রাক্ষসীকে শেষ করে দিয়েছি, কারণ ও আমাদের মেরে ফেলতে এসেছিল। ঠিক কাজ করেছো তোমরা। তোমরা যদি না মারতে তাহলে আমি এখান থেকে গিয়ে ওকে মারতাম। ও অনেক জ্বালিয়েছে আমাকে। আর তোমাদের উপহার হিসেবে তোমাদের সাদা বাড়িতে আমার জাদুর স্পর্শ দিলাম। এতে করে তোমাদের বাড়ির রং কখনো নষ্ট হবে না, এটা সব সময় সাদাই থাকবে। আর হ্যাঁ, এই বাড়িটি কখনো ভাঙবে না। এখন আমার বিদায় নেওয়ার সময় এসেছে। আচ্ছা ঠিক আছে পরি, আর তোমাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দেখলে তো, কেউ সাহায্য চাইলে অবশ্যই তার সাহায্য করা উচিত, এতে করে নিজেরই মঙ্গল হয়। সময়টা ছিল কোনো এক সকালের।
যখন বনের মেয়ে বউ পাখিরা তাদের রান্নার শেষের এটো ময়লা বাসন পুকুর পাড়ে এনে মাজছিল আর নিজেদের মতো করে গল্প করছিল, কেউ আলোচনা করছিল তাদের দারিদ্র্যের ভয়াবহতা নিয়ে, কেউ বা আলোচনা করছিল তাদের স্বামীদের অলসতা নিয়ে। কিন্তু বনের বউদের মাঝে প্রবল আগ্রহ ছিল নিজেদের স্বাবলম্বী হওয়া নিয়ে। টোনা মারা যাবার পর থেকে তো তোমরা দেখছোই আমি কত কষ্ট করে সংসারটা একা হাতে সামলাচ্ছি। বড্ড হাঁপিয়ে যাই মাঝে মাঝে। যদি একটা ব্যবসা করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। টনি, তুই ঠিকই বলেছিস, আমারও একই অবস্থা। কবুতর যত অলস, আমাকে তো সংসারটা চালাতে হয়। একটু যে নিজের শখ আহ্লাদ পূরণ করব তাও পারি না। আর আমার কথা আর নাই বলছি, থাক। থাক, তোদের আর কিছু বলতে হবে না। আমি তোদের জন্য সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। এবার তোরা শুধু টাকা জমানো কেন, ব্যাংক ব্যালেন্স সব করতে পারবি। মানে কি বলছো দাদা? আমাদের সবটা খুলে বলো তো। আর এই দাদাকে দেখে তো শহরের মনে হচ্ছে। শোন, তোরা তো স্বাবলম্বী হতে চাস, আর আমার তো অনেক বড় বড় সবজি আর ফলের বাগান আছে। তাই আমি এই দাদাকে এনেছি তোদের ট্রেনিং করার জন্য। ট্রেনিং? কিসের ট্রেনিং? কিভাবে সবজির ব্যবসা করতে হয় আর বিভিন্ন ফলের আচার বানাতে সাহায্য করবে। তোরা এই ট্রেনিং করলে তোরা সবজির ব্যবসা, ফলের ব্যবসা, আবার আচারের ব্যবসাও করতে পারবি। তাই নাকি? তাহলে তো অনেক ভালো হবে। কালু দাদা, আমরা রাজি। তবে একটা শর্ত আছে, তোরা শুধু আমার থেকে সবজি ফল কিনতে পারবি। আমাকে স্ট্যাম্পে সই করে দিতে হবে। বাহির থেকে ফল সবজি কিনলে আমি তোদের নামে মামলা করব, এই বলে দিলাম। আমরা রাজি দাদা। তোমার থেকে ক্ষুদ্র অল্প অল্প করে জিনিস নিয়ে বাইরে বিক্রি করব। আমার বিশ্বাস একদিন আমরা অনেক ধনী হব। সব পাখিরা কালু কাকের কথায় রাজি হয়ে যায় আর কালু কাকের সাথে চুক্তি করে যে একমাত্র কালুর থেকেই তারা সবজি ফল কিনবে। এরপর পাখিরা ট্রেনিং শেষ করে নতুন ব্যবসা শুরু করে। বুঝলে কাকুলি, আমাদের এবার এই বাগানগুলো ভালো করে যত্ন করতে হবে। এগুলো দিয়ে যে এবার আমরা কোটিপতি হব। হা, 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 হা। কালু, সত্যি করে বলো তো, তোমার মাথায় কি চলছে? হঠাৎ তুমি এত উদার হলে কিভাবে? তোমাকে তো আমি চিনতেই পারছি না। পাখিদের ট্রেনিং দেওয়ালে এখন আবার ব্যবসা করতে সাহায্য করছো। তুমি তো এসব ফল সবজি শহরেও বিক্রি করতে পারতে। বুঝবে না কাকুলি, তুমি বুঝবে না। সময় যেতে দাও, তাহলে তুমি সব বুঝতে পারবে। হা, 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 হা। কালুর কথায় কাকুলি বুঝতে পারে যে কালুর মাথায় কিছু একটা ঘুরছে। এভাবেই দিন কাটতে থাকে। পাখিরা এক একজন এক একটা ব্যবসা করতে থাকে। টুনি আচারের ব্যবসা শুরু করে আর অনলাইনে বিক্রি করতে থাকে। অন্যদিকে কেউ ফলের ব্যবসা, আবার কেউ সবজির ব্যবসা। পাখিরা সুখেই দিন কাটাচ্ছিল। তুমি আজ সকাল সকাল একটুকুলো আচার প্যাকেট করতে বসেছো যে? তোমার কি আজ কোনো বড় অর্ডার আছে মা? হ্যাঁ রে মা, আজ শহর থেকে এক দিদি অনেক রকমের আচার অর্ডার করেছে। তাই তো সকাল সকাল কাজ করতে বসেছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোকে পরে নাস্তা বানিয়ে দিচ্ছি। এভাবেই পাখিরা বেশ সুখেই তাদের দিন পার করছিল। বনে আর এখন তেমন কোনো অভাব নেই। পাখিরা বেশ হেসে খেলেই দিন কাটাচ্ছিল। ও সুখী দিদি, তুমি সবজি নিয়ে যাচ্ছ কোথায়? কালু দাদা আমাদের সবাইকে ডেকেছে, তুমি জানো না? না তো, কালু দাদা আবার এই সময় ডেকেছে কেন? আমি একটু জরুরি সবজি বিক্রি করতেই যাচ্ছিলাম। তা তো জানি না কেন ডেকেছে, তবে চলো গেলেই বুঝতে পারবো যে কেন ডেকেছে। তোরা সবাই এসেছিস, ভালোই হলো। শোন, এখন সবাই, আমি ভাবছি সবজি আর ফলের দাম দ্বিগুণ করে দিব, কারণ সবকিছুর দাম তো এখন অনেক বেড়ে গেছে। তুমি এসব কি বলছো দাদা? সবজির দাম দ্বিগুণ বেড়ে গেলে তো আমরা ব্যবসায় তেমন একটা লাভ করতে পারবো না। তাহলে আমাদের সংসার চলবে কি করে? তা আমি জানি না। তোরা আমার কাছে চুক্তি কি করেছিস মনে আছে? আর আরেকটা কথা, চুক্তিতে আমি এটাও লিখে দিয়েছিলাম যে তোদের কমপক্ষে 2 বছর ব্যবসা করতে হবে। হা, 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 হা। কি এত বড় বিশ্বাসঘাতকতা? তোর কোনোদিনও ভালো হবে না কালু। এই চল সবাই। পাখিরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর তারা ভীষণ চিন্তা করতে থাকে কি করা যায়। এভাবেই দিন কাটছিল।
কালুর কথা মতো পাখিরা কালুর থেকে দ্বিগুণ দামে সবকিছু কিনতে থাকে। এতে পাখিদের মাঝে আবারও আগের মতো দারিদ্রতা নেমে আসে আর থেকে যায় পরিশ্রম। আমাকে খাবার দাও মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমাকে এত খাবারের কথা বলছিস কেন শুনি? তোর বাবাকে বলতে পারছিস না? তোর বাবা তো সারাদিন শুয়ে বসে থাকে। ও সুখী, সকাল সকাল তুমি কি শুরু করলে শুনি? ঘ্যান ঘ্যান না করলে হয় না। আমার ঘুমের 12টা বাজাচ্ছ কেন? যত সব। হ্যাঁ, যত জ্বালা হয়েছে আমার। চল রে মা, দেখি তোর কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সুখী পায়রা তার মেয়েকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে একটু খাবারের জন্য। আর পথে দেখে টুনি, শালিক সহ আরো অনেকেই দাঁড়িয়ে আছে। এরপর সুখী তাদের কাছে আসে। টুনি, তোর তো অনেক বুদ্ধি, তুই কোন একটা ব্যবস্থা কর টুনি। এই কালো তো আমাদের ফাঁদে ফেলেছে, এর হাত থেকে আমাদের রক্ষা কর। শোনো সবাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কালু দাদার সাথে চুক্তি করেছিলাম ঠিকই, কিন্তু কোথাও তো আমরা বলিনি যে আমরা নিজেরা ফলমূল শাকসবজি চাষ করতে পারবো না। তাই চলো আমরা আজকে নিজেরাই আমাদের বাড়ির আঙিনায় আর আশেপাশে শাকসবজি ফলমূল চাষ করব। টুনির কথায় সবাই অনেক খুশি হয়। সেদিন থেকেই পাখিরা গাছ রোপণ করতে থাকে। এসব কথা কালুর কানে চলে আসে। কি, ওই পাখিগুলোর এত বড় সাহস আমার ওপর দিয়ে কিনা চালাকি? তবে এবার দেখ তোদের কি হাল করি। কালু চুপি চুপি ফোন দিয়ে আটতে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতেই কালু কাক সব পাখিদের বাড়িতে যায় আর গাছগুলো সব নষ্ট করে দেয়। সকালে হায় হায়, এ কি সর্বনাশ! আমার ফলের গাছগুলো এভাবে কে নষ্ট করলো? কার এত ক্ষতি করতে ইচ্ছে হয়েছিল? যাই তো গিয়ে দেখি তো সবার কি অবস্থা। টুনি পাখিদের বাড়ি বাড়ি গিয়ে দেখে পাখিদের সবার একই অবস্থা। এতে পাখিদের আর বোঝার বাকি থাকে না যে এই সব কিছু কালু কাক করেছে। একবার না পারলে দেখো শতবার। তোমরা চিন্তা করো না, আমরা আবার গাছ রোপণ করব। এরপর পাখিরা হতাশ না হয়ে আবারও গাছ রোপণ করে। এতে কালু মনে মনে ভীষণ রেগে যায়। একদিন, বুঝলে কাকুলি, আজ রাতে এমন একটা বুদ্ধি করব যে ওই পাখিরা আর কখনো নিজেরাই ফলমূল সবজি চাষ করার কথা মাথাতেও আনবে না। কালু, তুমি কি করবে শুনি? শোনো তবে। তাহলে এই ব্যাপার, এবার তুমি দেখবে কালু দাদা, কত ধানে কত চাল, চোরের উপর বাটপারি কিভাবে করতে হয় এবার তুমি দেখবে। টুনি সেখান থেকে উড়ে যায় বাকি পাখিদের কাছে আর সবাইকে এক এক করে সব কথা খুলে বলে। এরপর তারা নিজেরাই ফোন দিয়ে আটতে থাকে। রাতের বেলা কে কে সবজি চাষ করেছে শুনি? কার এত বড় সাহস আমার পারমিশন ছাড়া চাষবাস করে? আজকে তো সব কটাকে চিবিয়ে খাবো। হা 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 হা। আমি ছাড়া তো এই বনে আর কোনো ভূত পেতনি নেই। কে তুই? আজ তোকে ভূত রাজ্যে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব। ওরে বাবা রে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ভূত নই, আমি হলাম কালু। কালু দাদা, তুমি তুমি ভূত সেজে এসেছিলে? তার মানে তুমি সেদিন আমাদের গাছগুলো কেটেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি। এমন অন্যায় আমি আর কখনো করব না। আমাকে তারা ক্ষমা করে দে। তোরা এই পেতনির হাত থেকে আমাকে বাঁচা। এই, তোরা হাসছিস কেন? কারণ আমি পেতনি নই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এমন সেজেছিলাম। মানে? মানে হলো আমরা আগে থেকে তোমার পরিকল্পনা জেনে গিয়েছিলাম, তাই তো তোমার চালাকির উপর চালাকি করেছি। তোমার অন্যায়ের সব কথা আমরা ভিডিও করেছি চুপ করে। এবার আমাদের উপর জুলুম করলে সব পুলিশকে বলে দিব। এই, না না, তোরা কিছু করিস না। আমি আর দ্বিগুণ দামে ফল সবজি বিক্রি করব না। তোরা আগের মতোই কম টাকা দিয়ে কিনে নিস। আমি আর লোভ করব না।
দেখলে তো বন্ধুরা, অতি চালাকের গলায় দড়ি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।